আমরা বাইসেকশন মেথড মনে হয় সব সেকশনে কমপ্লিট হয়েছিল, রাইট? তিনটা সেকশনেই তো বাইসেকশন মেথডটা হয়েছিল, রাইট? জি ম্যাম। আচ্ছা, তো উম, একটা সেকশন বা দুইটা সেকশনে হয়তো বা নিউটন র্যাপসন মেথডটা হয়নি। তো আমি আজকে হচ্ছে ওইটা স্কিপ করতেছি, ওইটা আমি ক্লাসে দেখাই দিব যাদের হয়নি তাদের। আমি আজকে আর্টিকেল 3.4 থেকে শুরু করছি, ঠিক আছে? একটু তোমরা রেসপন্স করো, না হলে তো হচ্ছে কি আমি কনফিউজ হয়ে যাবো যে আসলে কি শুনতে পাচ্ছ কিনা তোমরা। ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে শুরু করবো হচ্ছে কন্ট্রোল সেকশন থেকে। তো কন্ট্রোলটা বেসিক্যালি হচ্ছে এমন একটা রিলেশনশিপ যেটা আমাদের দুইটা প্যারামিটার লাইক ডেপথ এবং ডিসচার্জ, এই দুইটার মধ্যে হচ্ছে একটা ডিরেক্ট রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। তো ডিরেক্ট রিলেশনশিপ বলতে এটা বোঝানো হচ্ছে যে দুইটার মধ্যে আমরা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন পেতে পারি। তো এখানে হচ্ছে কি আমাদের ডেপথটাকে আমরা যদি যে কোনো একটা সেকশনের ডেটামের সাথে রিপ্রেজেন্ট করি, ডেটামের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, তখন আমরা সেটাকে কি বলে থাকি? স্টেজ বলে থাকি না? তো স্টেজও হতে পারে, রিলেশনশিপটা ডিসটেন্সের সাথে স্টেজেরও হতে পারে। তো আমরা হচ্ছে গিয়ে কোনো একটা রিভারের বা কোনো একটা চ্যানেলের ডিসচার্জটাকে যদি কোনোভাবে ক্যালকুলেট করতে পারি বা মেজার করতে পারি, তাহলে সেটাকে ইউজ করে আমরা ওই চ্যানেল সেকশনের ডেপথ বের করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম ডেপথ যদি আমরা মেজার করতে পারি, আমরা সেখানে ডিসচার্জ ক্যালকুলেট করতে পারবো। তো এই রিলেশনশিপটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে কন্ট্রোল। তো আমরা কিন্তু ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল তিনটা স্টেট বা তিনটা ফ্লো সম্পর্কে জানি। তো আমাদের ওপেন চ্যানেলে কিন্তু আমাদের যে স্টেট অফ ফ্লোটা আছে সেটা কিন্তু বেসিক্যালি গভর্ন করে কি আমাদের এই সুপার ক্রিটিক্যাল, সাব ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল। তো এখানে আমরা বলতে পারি যে সাব ক্রিটিক্যাল ফ্লোটা হচ্ছে কি ডাউনস্ট্রিম কন্ট্রোল থেকে হয়, আর সুপার ক্রিটিক্যাল ফ্লোটা হচ্ছে আপস্ট্রিম কন্ট্রোল থেকে হয়। অথবা কোনো একটা চ্যানেলের বা কোন কন্ট্রোলের আপস্ট্রিমে আমরা হচ্ছে যে ফ্লোটা পাবো সেটা অবশ্যই সাবক্রিটিক্যাল হবে, আর ডাউনস্ট্রিমে যে ফ্লোটা পাবো আমরা সেটা অবশ্যই সুপার ক্রিটিক্যাল হবে। তো আমরা যদি কন্ট্রোল সেকশনের তিনটা ডিফারেন্ট এলিমেন্ট দেখি, ফিগার এ তে যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে একটা ফলসের ছবি। তো যেটা উপর থেকে পানিটা হচ্ছে পড়ছে। তো আমরা এটার ক্রিটিক্যাল স্টেট বা ক্রিটিক্যাল ডেপথটা যেটা আছে সেটা কোথায় পাচ্ছি? এই যে স্ট্রেইট যে ভার্টিক্যাল যে লাইনটা, এটাকে আমরা যদি হচ্ছে গিয়ে লাইন টেনে দেই, তাহলে এটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে এই বরাবর অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ক্রিটিক্যাল স্টেটটা পাবো বা ক্রিটিক্যাল ডেপথটা পাবো। এটাই কিন্তু আমার কন্ট্রোল, যেখানে আমার ডেপথ এবং ডিসচার্জের সাথে আমি ডিরেক্ট রিলেশনশিপ পাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম সেকেন্ড যে ফিগারটা আছে, এই ফিগারটা যদি আমরা খেয়াল করি, এখানে দেখো দুইটা ডিফারেন্ট স্লোপ আছে। এখানে লেখা আছে মাইল্ড, এখানে লেখা আছে হচ্ছে স্টিপ। আমরা সাধারণত স্লোপ জানি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ স্লোপ আর সেকেন্ড ওয়ান হচ্ছে নেগেটিভ স্লোপ। পজিটিভ স্লোপকে আবার বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে মাইল্ড স্লোপ, একটা হচ্ছে স্টিপ স্লোপ, আর একটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। আর নেগেটিভ স্লোপকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হরাইজন্টাল স্লোপ আর একটা হচ্ছে অ্যাডভার্স স্লোপ। তো আমরা এখানে মাইল্ড এবং স্টিপ স্লোপটা নিয়ে হচ্ছে গিয়ে ডিসকাস করব। তো মাইল্ড স্লোপটা হচ্ছে যেটা মৃদু স্লোপ, খুবই লো একটা হচ্ছে স্লোপ। আর স্টিপ হচ্ছে মাইল্ডের তুলনায় কিছুটা ঢালু বা খাড়া বেশি হবে। তো এখানে যদি আমরা খেয়াল করি, যখন এই স্লোপ চেঞ্জ হচ্ছে তখন কি হয়, আমাদের ক্রিটিক্যাল স্টেটটাও হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যায়। মাইল্ড স্লোপে ক্রিটিক্যাল স্লোপ আমরা বা ক্রিটিক্যাল ডেপথ আমরা যেই লাইনে পাই, স্টিপ স্লোপে সেই লাইনে আমরা ক্রিটিক্যাল ডেপথ পাই না, তার চেয়ে কিছুটা উপরে পাই।
তো আমরা হচ্ছে গিয়ে উপরে বলতে বোঝানো হচ্ছে এখানে আমাদের ওয়াটার সারফেস ইলেভেশনটা যদি শুরু হয় এই পয়েন্ট থেকে, যেহেতু আমার স্লোপ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে গিয়ে তার স্লোপের সাথে সাথে তার হচ্ছে গিয়ে ফ্লো এর লাইনটাও চেঞ্জ করবে। ফ্লো সাধারণত নর্মাল ডেপথ লাইন বা ইউনিফর্ম লাইন দিয়ে হয়ে থাকে। তো এটা হচ্ছে গিয়ে মাইল্ডের ক্ষেত্রে ক্রিটিক্যালের চেয়ে অনেক উপরে থাকবে, আর স্টিপের ক্ষেত্রে ক্রিটিক্যালের চেয়ে নিচে থাকবে। তো এই দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে যে পয়েন্টটা, এই পয়েন্ট বরাবরই অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, ক্রিটিক্যাল ডেপথটা পাচ্ছি। এবং এই ডেপথে আমাদের হচ্ছে কন্ট্রোল প্রডিউস হচ্ছে, যে আমরা এই ডেপথে গেলে ডেপথ এবং ডিসচার্জের মধ্যে একটা ডিরেক্ট রিলেশনশিপ পেতে পারি। নাম্বার সি যে ফিগারটা আছে, এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি একটা স্লুইস গেট বা একটা হাইড্রোলিক স্ট্রাকচার আছে, যার আপস্ট্রিম সেকশনে আমাদের ওয়াটার লেভেল এবং ডাউনস্ট্রিম সেকশনে ওয়াটার লেভেল কিন্তু ইলেভেশনটা ডিফারেন্ট। আমরা জানি যে কোনো অবস্টাকল বা গেট থাকলে তার পরে হচ্ছে গিয়ে ওয়াটার লেভেল কিছুটা হচ্ছে কমে গিয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করে। তো এখানে আমাদের ক্রিটিক্যাল লাইনটা বা ক্রিটিক্যাল ডেপথ লাইনটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে। তার মানে এই লেভেলে আমি হচ্ছে গিয়ে কি পাচ্ছি, ডেপথ এবং ডিসচার্জের মধ্যে একটা ডিরেক্ট রিলেশনশিপ পাচ্ছি। ঠিক আছে, তার মানে কি এই ক্রিটিক্যালের উপরে বানিয়েছে বা আগে বা পরে আমরা হচ্ছে সাব ক্রিটিক্যাল এবং সুপার ক্রিটিক্যাল পাচ্ছি। তাহলে এইগুলাই হচ্ছে কি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কন্ট্রোল সেকশন, যেইগুলাতে যেই জায়গাগুলাতে আমরা হচ্ছে কি পেতে পারি, আমাদের ডেপথ এবং ডিসচার্জের মধ্যে ডিরেক্ট রিলেশনশিপ পেতে পারি। আচ্ছা, তাহলে কন্ট্রোলটা আসলে কেন আমার কি পারপাসে ইউজ হয়ে থাকে? এটা বেসিক্যালি আমরা হচ্ছে ফ্লো মেজারমেন্ট পারপাসে ইউজ করে থাকি। যখন আমাদের ডিসচার্জটা খুব দ্রুত বা রেডিলি হচ্ছে গিয়ে মেজারমেন্ট করার দরকার হয় বা জানার প্রয়োজন হয়, তখন আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোলটা ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে কন্ট্রোল সেকশনকে আমি হচ্ছে গিয়ে যদি এক্সাম্পল দিতে যাই, কন্ট্রোল সেকশনের একটা মেইন এক্সাম্পল হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো সেকশন। ক্রিটিক্যাল ফ্লো সেকশনটা আমরা বলেছিলাম যে আমরা সচরাচর পাই না, কিন্তু এটা আমরা পাই কোথায়, যখন আমাদের এই যে ডিজাইন করতে হয় কিংবা হচ্ছে ডেপথ এবং ডিসচার্জের মধ্যে ডিরেক্ট রিলেশনশিপ করতে হয়, তখন আমরা হচ্ছে কন্ট্রোল সেকশনটা কোথায় আছে বা ক্রিটিক্যাল ফ্লো সেকশন কোথায় আছে সেটা খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো এটা যেহেতু একটা ডিরেক্ট রিলেশনশিপ বিল্ড আপ করে ক্রিটিক্যাল সেকশনটা, সো এটা একটা কন্ট্রোল সেকশন হিসেবে আমরা ইউজ করতে পারি। তার মানে খুব সহজেই আমরা কন্ট্রোল সেকশন হিসেবে এই ক্রিটিক্যাল ফ্লো সেকশনকে ইউজ করতে পারবো ফ্লো মেজারমেন্ট পারপাসে। আমরা ল্যাবরেটরিতে কিন্তু বিভিন্ন ডিভাইস বা ইকুইপমেন্ট ইউজ করেছি এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে। তার মধ্যে ব্রডকাস্টেড ওয়্যার ছিল, ভেঞ্চুরি ফ্লুম ছিল, পার্শাল ফ্লুম ছিল, কাটথ্রোট ফ্লুম ছিল, রাইট? তো এই ফ্লুম গুলা বেসিক্যালি কি ক্রিটিক্যাল ফ্লো সেকশন প্রডিউস করার ক্ষেত্রে আমার হচ্ছে হেল্প করেছে। তো এই জায়গাগুলোতে আমি সেকশন গুলাতে হচ্ছে গিয়ে যেই সেকশন গুলাতে এই ফ্লুম গুলা বা ডিভাইস গুলা ইউজ করেছি, সেই সেকশনটা আমার ক্রিটিক্যাল সেকশন হিসেবে আমি মানে তৈরি করা নিয়ে চেষ্টা করেছি যে এটা একটা কন্ট্রোল সেকশন হিসেবে কাজ করবে, এরকম করে আমি এটাকে তৈরি করে নিয়েছি। তো সবাইকে আমরা কন্ট্রোল সম্পর্কে ধারণা পেয়েছি যে আসলে কন্ট্রোলটা কি কাজে লাগে বা কন্ট্রোলটা আমি কেন হচ্ছে গিয়ে প্রডিউস করতে চাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন শব্দটার সাথে তো আমরা খুবই পরিচিত, রাইট? ট্রানজিশন শব্দটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি কোথায়, যে কোনো কিছুর পরিবর্তন বোঝানোর জন্য আমরা হচ্ছে ট্রানজিশন শব্দটা ইউজ করে থাকি। এখন এখানে আমার পরিবর্তনটা কিসের পরিবর্তন হবে? এখানে পরিবর্তনটা হতে পারে আমাদের চ্যানেলের স্লোপের পরিবর্তন, হতে পারে চ্যানেলের ক্রস সেকশনের পরিবর্তন। ক্রস সেকশনের পরিবর্তন বলতে এটার উইথ বাড়তে পারে বা কমতে পারে। তো তাহলে আমরা হচ্ছে গিয়ে এখানে যে স্টেটটা চিন্তা করব সেটা আমরা দুই ধরনের স্টেটকে ট্রানজিশনের মাধ্যমে দেখাবো। একটা হচ্ছে কি, যে আমার চ্যানেলের স্লোপ চেঞ্জ হতে পারে বা বেড লেভেল চেঞ্জ হতে পারে। আরেকটা হচ্ছে চ্যানেলের ক্রস সেকশন চেঞ্জ হতে পারে বা উইডথের পরিবর্তন হতে পারে। তো এই দুইটাই কিন্তু আমার কাজে লাগে, কি কি কাজে লাগে, ক্রিটিক্যাল ফ্লো এবং ক্রিটিক্যাল স্টেট অফ ফ্লো তৈরি করার ক্ষেত্রে এই দুইটা আমার কাজে লাগে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে চ্যানেলের বেড লেভেলটাকে পরিবর্তন করব অথবা চ্যানেলের উইডথটাকে পরিবর্তন করব। তো এই দুইটা টাইপ বা ট্রানজিশনের মাধ্যমে আমরা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন প্রডিউস করতে পারি।
এবার আমি যদি ল্যাবের যে এক্সপেরিমেন্ট করেছি সেটাতে চলে যাই, ল্যাবের এক্সপেরিমেন্টে আমরা এরকম একটা ব্রডকাস্টেড ওয়্যার ইউজ করেছি না, যেটার বেড লেভেলটা কিছুটা উঁচু ছিল না আমার হরাইজন্টাল বেডের তুলনায়? ইয়েস ম্যাম। তাই কিনা? আচ্ছা, তার মানে কি আমি চ্যানেলের বেড লেভেলের পরিবর্তন করতেছি টু প্রডিউস ক্রিটিক্যাল সেকশন, টু প্রডিউস কন্ট্রোল সেকশন, ঠিক আছে? আবার আমি এট দ্য সেম টাইম কি করতেছি, ভেঞ্চুরি ফ্লুম ইউজ করতেছি বা কাঠঠোঁট বা পার্শাল ইউজ করতেছি। কাঠঠোঁট বা ভেঞ্চুরি ফ্লুমে কি করতেছি আমি, মনে আছে কাঠঠোঁট বা ভেঞ্চুরি ফ্লুমের স্ট্রাকচারটা কিরকম ছিল? এই যে এটা যদি আমি দেখাই, যে এটার ক্ষেত্রে কিন্তু আমার ফ্লুমটা ছিল হচ্ছে গিয়ে এরকম প্যারালাল ছিল, যার যে উইথটা ছিল ফ্লুমের তার তুলনায় এই যে সেকশন গুলো আছে সেকশনের উইথ কিছুটা কমে গেছে না? এখানে কিছুটা কমছে, তারপর আরেকটু কমছে, এখানে আবার কিছুটা বাড়ছে। তার মানে এখানে কিন্তু উইথের পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, তাই না? ইয়েস ম্যাম। তার মানে আমি কিন্তু ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্ট গুলো করেছি সেটা কিন্তু টু প্রডিউস কন্ট্রোল সেকশন, টু প্রডিউস ক্রিটিক্যাল সেকশন, এই ডিভাইস গুলো ইউজ করেছি। এখন আমরা যদি আরো একটু ফোকাস করি, যে আমি কাটছট ফ্লুম যেটা ইউজ করেছিলাম সেটা কেমন ছিল মনে আছে? শর্ট সেকশনটা ছিল না, কনভার্জিং এবং ডাইভার্জিং সেকশন ছিল, সেটাও কিন্তু উইডথের পরিবর্তন, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, আবার আমরা কিন্তু লাস্টলি আরেকটা ডিভাইস ইউজ করেছিলাম পার্শাল ফ্লো, মনে আছে সবার? পার্শাল ফ্লোমের ক্ষেত্রে কিন্তু আমার পরিবর্তন কিন্তু চ্যানেলের বেডেও ছিল, এট দ্য সেম টাইম চ্যানেলের উইডথেও ছিল, তাই না? সেখানে কিন্তু চ্যানেলের বেডে স্লোপের পরিবর্তন ছিল এবং চ্যানেলের উইডথেও পরিবর্তন ছিল। তার মানে কি পার্শাল ফ্লুমে আমি হচ্ছে গিয়ে ট্রানজিশন, যেটা দুইটা ট্রানজিশন বলতেছি আমি, যে চ্যানেলের বেডকে আমি পরিবর্তন করতেছি অথবা চ্যানেলের উইডথকে পরিবর্তন করতেছি, দুইটাই কিন্তু পার্শাল আমরা পাচ্ছি, ঠিক আছে? তার মানে আমরা এই যে ডিভাইস গুলো এক্সপেরিমেন্টে ইউজ করেছি এটা আমরা শুধু শুধু ইউজ করি নাই, আমরা ইউজ করেছি কি ডেপথ আর ডিসচার্জের মধ্যে একটা ডিরেক্ট রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য কন্ট্রোল সেকশন হিসেবে আমরা এই জায়গাগুলাকে ইউজ করেছি বা ক্রিটিক্যাল সেকশন হিসেবে ইউজ করেছি, ঠিক আছে? এখন সবাই একটু মনে আছে কিনা আমরা যে এক্সপেরিমেন্ট গুলো করেছি, যতগুলো ল্যাব রিপোর্ট লিখেছো সেখানে আমরা সবাই একটা ক্যালিব্রেশন ইকুয়েশন পেয়েছি না? জি। ইকুয়েশনটা কি ছিল? কিউ ইজ ইকুয়াল টু সিএইচ টু দি পাওয়ার এম, তাই না? তার মানে কি আমি এখানে যে কোনো একটা এইচ এর জন্য ডিসচার্জ কত বলতে পারতেছি না? জি। দ্যাট মিনস আমি একটা ডিরেক্ট রিলেশনশিপ বিল্ড আপ করতে পেরেছি নাকি পারিনি বলতো, ডেপথ এবং ডিসচার্জের মধ্যে? পেরেছি। তার মানে আমরা যে কোনো একটা রিভারের বা চ্যানেলের যে কোনো একটা সেগমেন্টের যদি ডেপথ জানি সেটাকে ইউজ এই ইকুয়েশনের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে সেই চ্যানেলের জন্য তার ডিসচার্জ কত সেটা বের করতে পারতেছি, which is called control section or critical section। আর এটার মাধ্যমে আমরা ফ্লো মেজারমেন্ট করতে পারি। এই পারপাসের জন্যই আমরা কিন্তু ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টে এই বিভিন্ন ডিভাইস গুলা ইউজ করেছি। বোঝা যাচ্ছে যে কেন আমরা এগুলো ইউজ করেছি? জি। আচ্ছা, তো এই যে দুইটা ট্রানজিশন আমরা বললাম, এখন আমরা দুইটা এক্সাম্পল দেখব এই দুইটা ট্রানজিশনের উপরে, ঠিক আছে? এই ট্রানজিশনের উপরে আমরা এক্সাম্পল গুলা দেখবো। তো প্রথমে আমরা যে এক্সাম্পলটা দেখবো 3.8, এখানে আমরা দেখবো রিভারের বেড লেভেল যদি পরিবর্তন করা হয় সেই ক্ষেত্রে আমার ওয়াটার লেভেলে কি কোনো চেঞ্জ হয় কিনা, বা কতটুকু পরিবর্তন করলে আমি সেখানে ক্রিটিক্যাল ফ্লো প্রডিউস করতে পারবো, এবং প্রডিউস করার পর ওয়াটার লেভেল পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা আমি এখান থেকে বের করব। তো আমরা যদি প্রথমে এই যে ডান সাইডে যে ফিগারটা আছে ফিগারটা যদি খেয়াল করি, আমাদের রিভারের সেকশন 1টা হচ্ছে আপস্ট্রিম সেকশন আর সেকশন 2টা হচ্ছে আমাদের কন্ট্রোল সেকশন, যেখানে আমরা হচ্ছে গিয়ে বেড লেভেলটাকে কিছুটা উঁচু করেছি, যার হাইটকে আমরা বলতেছি ডেল জেড সি,
অ্যাজ এটা আমরা কন্ট্রোল সেকশন বা ক্রিটিক্যাল সেকশন হিসেবে নিচ্ছি। তো এই হাইটটা কত আমি জানি না, এটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে যে আমি কতটুকু উঁচু করলে এখানে কন্ট্রোল প্রডিউস হবে। এটা একটা। আরেকটা হচ্ছে কন্ট্রোল প্রডিউস হওয়ার পরে আমার ওয়াটার লেভেল আগে যেটা ছিল এখন কি সেটাই থাকতেছে কিনা। ঠিক আছে, তাহলে y1 আর yc এই দুইটা ভ্যালু আমার হচ্ছে জানতে হবে। তা আমি ফাইন্ড আউট করব yc কত, এটা আমার ফাইন্ড আউট করতে হবে। তো আমরা যদি কোয়েশ্চেনটা একটু ফলো করি, water flows at a velocity of 1 meter per second, that means velocity আমাদের given and depth of flow 1.5 মিটার। তাহলে এই যে আমার আপস্ট্রিম সেকশন, এই সেকশনে আমার y হচ্ছে 1.5 মিটার in a long rectangular channel 3 meter width, এখানে b হচ্ছে 3 মিটার। compute the height of a smooth upward steep in the channel bed to produce critical flow। তাহলে এই চ্যানেল বেডে আমি কতটুকু পরিমাণ রাইজ করব যেটা এখানে ক্রিটিক্যাল ফ্লো প্রডিউস করবে, এন্ড দ্য চেঞ্জ ইন ওয়াটার লেভেল প্রডিউসড বাই দিস স্টেপ। এই স্টেপটা দেওয়ার পরে ওয়াটার লেভেল কি আগের সমান থাকবে নাকি কিছুটা কমে যাবে না কিরকম হবে সেটা আমি জানি না। এটা কি লোয়ারিং হবে নাকি প্রাইস হবে সেটা কিন্তু আমি জানি না, আমি ক্যালকুলেট করলে জানতে পারবো। নেগলেক্ট এনার্জি লসেস এন্ড টেক আলফা ইজ ইকুয়াল 1। তাহলে আমি দুইটা সেকশন নিব, দুইটা সেকশনের আমার ডিফারেন্ট এলিমেন্ট গুলো জানতে হবে। তাহলে আমার জানতে হবে প্রথম সেকশনের ডেপথ কত, এটা আমি জানি গিভেন আছে। তাহলে প্রথম সেকশনের ডিসচার্জ কত, কিভাবে পাবো আমরা ডিসচার্জ এখানে? এরিয়া ইন্টু ভেলোসিটি করলে ডিসচার্জ পাবো না আমরা। জি ম্যাম। আচ্ছা, তাহলে এরিয়ার ফর্মুলাতে আবার কি ছিল? ডেপথ ইন্টু উইথ। তাহলে আমাদের ডেপথ দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার, উইথ হচ্ছে 3 মিটার, আর ভেলোসিটি আমাদের গিভেন আছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এটা থেকে ডিসচার্জ বের করতে পারবো। জি নেক্সট হচ্ছে কি আমরা ক্রিটিক্যাল সেকশন বা ক্রিটিক্যাল ডেপথ কোথায় আছে সেটা ক্যালকুলেট করব। তো আমরা লাস্ট ক্লাসগুলোতে কিন্তু ক্রিটিক্যাল ডেপথ ক্যালকুলেট করার জন্য বিভিন্ন চ্যানেল সেকশনের ইকুয়েশন দেখেছি। যেহেতু এটা একটা লং রেক্টেঙ্গুলার চ্যানেল, সো এই চ্যানেলের জন্য ক্রিটিক্যাল ডেপথের ফর্মুলা কি? 3√ওভার আলফা কিউ স্কয়ার বাই জিবি স্কয়ার। তো আমাদের কিন্তু সবগুলা ভ্যালু গিভেন আছে, আমরা এখান থেকে হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ কত ওয়াইসি বা এইচসি সেটা বের করতে পারবো। এবার আমি ক্রিটিক্যাল ডেপথ কত সেটা জানি, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি কত কিভাবে পাবো? আমি যদি ডিসচার্জকে এরিয়া দিয়ে ভাগ করি ক্রিটিক্যাল সেকশন দিয়ে, তাহলে কিন্তু আমি তার ভেলোসিটি পেয়ে যাব। তাহলে এরিয়া হচ্ছে বি আর হচ্ছে গিয়ে আমার ওয়াইসি এর গুণফল হবে। তাহলে এখান থেকে আমি কিন্তু ভেলোসিটি কত সেটা জেনে যাব, তাই না? জি এবার আমার সেকশন 1 এর জন্য আর 2 এর জন্য যে এলিমেন্ট গুলা দরকার, তার মধ্যে আমি H1 জানি, Hc জানি, ডেল জেড সি আমি জানি না। এটা যদি বের করতে হয় তাহলে আমি কি করতে পারি, কিভাবে কি উপায় বের করতে পারি? আমি 1 এন্ড 2 এর মধ্যে এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি না? যেখানে এখানে আমার কিন্তু কোনো ইলেভেশন হেড নাই, সো এটা 0। এখানে এলিভেশন হেড আছে, তাহলে এটা হবে ডেল জেড সি। এখানে প্লাস হচ্ছে আমার y1, এখানে প্লাস হচ্ছে আমার yc, এখানে হচ্ছে আমার v1 স্কয়ার বাই 2g, এটা কি হবে vc স্কয়ার বাই 2g। এবার আমি যদি একটু খেয়াল করি, আমার y1 আছে, v1 আছে, ডেল জেড সি আমার নাই, এইচসি আছে, ভিসি আছে। তাহলে আমি সবগুলার এক সাইডে নিয়ে যে ডেল জেড সিটা একসাথে নিয়ে যেতে পারি না? তাহলে বাকি এলিমেন্ট গুলার যদি আমি মান বসিয়ে ক্যালকুলেট করি, এখান থেকে আমি ডেল জেড সি এর মান কি বের করতে পারবো? জি আচ্ছা, তো এখন আমরা একটু যদি খেয়াল করি, আমার এখানে ডেপথ অফ ওয়াটার ছিল হচ্ছে 1.5 মিটার, আমরা ডেল জেড সি পেলাম হচ্ছে 0.63 মিটার, আবার ওয়াইসি পেলাম আমরা 0.61। তাহলে এই দুইটাকে আমি যদি যোগ করি, যোগফল কত দাঁড়ায়? 0.61 আর 0.63 কত হবে? ওয়ান পয়েন্ট টু ফোর হয় না?
তার মানে এখানে যে আমার ডেপথ অফ ফ্লো ছিল 1.5 মিটার, তার চেয়ে এটা কি ছোট না? তার মানে ওয়াটার লেভেলটা কমে যাচ্ছে। তাহলে কতটুকু কমতেছে? এইটুক হাইট আমার y1, এটুক হচ্ছে yc, এটুক হচ্ছে ডেল জেড সি। তাহলে এই অংশটুকু কত? এই যে যতটুকু কমে গেল, এই অংশটুকু কত? কিভাবে পাবো? টোটাল হাইট থেকে দুইটা বিয়োগ করে। রাইট, টোটাল হাইট থেকে এই দুইটা বিয়োগ করে। তাহলে টোটাল হাইট আমার আছে 1.5, এটা হচ্ছে 0.61, এটা হচ্ছে 0.63। তাহলে ডিফারেন্স করার পর আমি যেটা পাচ্ছি সেটাই কি আমার ওয়াটার লেভেলের ড্রপ বা ফল অফ ওয়াটার লেভেল, তাই না? এ কতটুকু আমার ড্রপ ইন ওয়াটার লেভেল হচ্ছে, তাই না? জি। কারণ কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে? যদি যদি আমার এই দুইটার যোগফল, যদি এই দুইটার যোগফল আমার হচ্ছে গিয়ে এই H1 এর তুলনায় বড় হতো, তার মানে আমার কি হইতো? রাইজিং ওয়াটার লেভেল হতো। তাহলে এই কার্ভটা নিচের দিকে না যে এই কার্ভটা উপরের দিকে চলে যেত। ঠিক আছে? আর যদি আমার এখানে এই দুইটার যোগফল y1 এর চেয়ে ছোট হয়, তার মানে কি হবে? তার মানে হচ্ছে ড্রপ ইন ওয়াটার লেভেল হবে। ঠিক আছে? তার মানে এই চ্যানেলে ক্রিটিক্যাল সেকশন প্রডিউস হচ্ছে বাই হোয়াট? বাই রেইজিং দ্য চ্যানেল বেড লেভেল বা বটম। চ্যানেলের বেড লেভেলটা যদি আমি কিছুটা রাইজ করি, তাহলে এখানে ক্রিটিক্যাল সেকশন প্রডিউস হয় এবং ওয়াটার লেভেল কি হয়? কিছুটা কমে যায়। বুঝা যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে এখন আমাকে একটা কি বলতে পারবে কিনা যে আমি যদি নদীর পানির উচ্চতা কমাতে চাই তাহলে কি করব? এর হাইট বাড়াই দিব। কি বাড়াই দিব? বেড এর হাইট। বেডের হাইট কিভাবে বাড়াবো? আমি কি বেডে যেতে পারবো? নদীর তলদেশে কি যাওয়া সম্ভব? সম্ভব তো না। তাহলে কিভাবে করব? আমি হচ্ছে গিয়ে মাটি ভরাট করব। কি করব? মাটি ভরাট করব রিভারে। আমি যেই সেকশনে ওয়াটার লেভেল কমাতে চাই সেখানে আমি মাটি ভরাট করব। তাহলে বেড লেভেল কি হবে? রাইজ হবে এবং আমার ওয়াটার লেভেল কমে যাবে। আমি কি ঠিক বলছি? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে কেউ এই কোশ্চেনটা করলো না কেন যে ম্যাডাম আমি রিভারের ওয়াটার লেভেল কেন কমাতে চাইবো? আমার লাভ কি? যদি সারাউন্ডিং এরিয়া লো লাইং হয়। সারাউন্ডিং এরিয়া লো লাইং হওয়ার সাথে, লো লাইং হলে হচ্ছে আমার ফ্লাডেড হলে সেক্ষেত্রে সমস্যা হতে পারে, কিন্তু আমি হচ্ছে গিয়ে তখন তো ফ্লাডিং এর সময় তো আমি এই কাজ করতে পারবো না। করতে পারবো? তখন তো আনস্টেডি কন্ডিশনে আছে, তখন তো এই ধরনের কোনো কাজই আসলে করা যাবে না। তখন তো রিভারকে আমি কন্ট্রোলই করতে পারবো না। আমি কখন রিভারের ওয়াটার লেভেল কমাতে চাইবো? এটা ছাড়া, এটা না, এটা ছাড়া কেউ বলতে পারবা না? কি কারো মাথায় আসতেছে না? আচ্ছা, আমি রিভারের ওয়াটার লেভেল তখনই কমাতে চাইবো যখন আমি হচ্ছে নদীতে কোনো ব্রিজ নির্মাণ করতে চাইবো। ঠিক আছে? তখন ব্রিজ নির্মাণ করতে চাইলে আমি যদি ওয়াটার লেভেলের উচ্চতা কমাতে পারি, তাহলে আমার ব্রিজের যে পিয়ার আছে সেটার হাইট কমে যাবে না? জি। তাহলে আমার কস্টিং কমে যাবে না? জি।
তাহলে সেই ক্ষেত্রে আমার টোটাল প্রজেক্টের কস্ট কিন্তু অনেক কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। তো আমরা যে কোনো ডিজাইন পারপাসের জন্য তখন কি করি, ক্রিটিক্যাল সেকশন প্রডিউস করে থাকি এইভাবে রিভারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব যদি আমার রিভারের উইডথের পরিবর্তন করি, সেম ইনফরমেশন প্রোভাইড করা আছে, এভরিথিং সেম, শুধুমাত্র আমার চ্যানেলের যে উইডথ ছিল সেই উইডথটা আপস্ট্রিমে আগে ছিল 3 মিটার, এখন সেটা আমি কতটা কমালে সেখানে ক্রিটিক্যাল ফ্লো বা ক্রিটিক্যাল ডেপথ প্রডিউস করা যাবে, এবং কমানোর ফলে আমার ওয়াটার লেভেলের পরিবর্তন কতটুকু হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, কম্পিউট দ্য কন্ট্রাকশন ইন উইডথ অফ দ্য চ্যানেল ফর প্রডিউসিং ক্রিটিক্যাল ফ্লো and the change in water level produced by this contraction. এই ওয়াটার লেভেলের পরিবর্তনটা কতটুকু হচ্ছে এই কন্ট্রাকশনের জন্য বা এই পরিবর্তনটার জন্য, সেটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে দেখব। তো এখানে এটা খুব ভালো দেখা যাচ্ছে না, তোমাদের কাছে খাতা কলম তো সবার সামনে মনে হয় আছে, আছে না? জি ম্যাম। আচ্ছা সবাই একটু লিখো তাইলে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটু সবাই লিখো। আমরা হচ্ছে গিয়ে আগের ম্যাথটা যেই প্রসেসে করেছি সেম প্রসেসে আমরা হচ্ছে ডিসচার্জটা ক্যালকুলেট করব এরিয়া ইনটু ভেলোসিটি করে। তাহলে A1 B1 সমান BY1 ইনটু V1। তাহলে আমার বি হচ্ছে 3 মিটার, Y1 হচ্ছে 1.5 মিটার, আর V1 হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমি ডিসচার্জ 4.5 মিটার কিউব পার সেকেন্ডই পাচ্ছি আগের মতো। এবার এখানে যেহেতু আমার হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের ক্যালকুলেশন করতে হবে কিন্তু আমার উইডথের পরিবর্তন আছে, আমি এখানে কি করব, এই সেকশনে 1 and 2 তে আমি হচ্ছে আবার আগের মতো এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি একটু খেয়াল করি এই ফিগারটা, সেকেন্ড ফিগার যেটা আছে এই ফিগারটা যদি আমি খেয়াল করি, এখানে আমার হচ্ছে গিয়ে ইকুয়েশনটা আমি কি লিখতে পারি, ঠিক আছে, ইকুয়েশনটা আমি লিখতে পারি এরকম, এখানে আমার ইলিভেশন হেড আছে সেকশন 1-এ, না। না। নাই, তাহলে এখানে ইলিভেশন হেড 0, সেকশন 2-তেও নাই, 0। এখানে আমার ডেপথ অফ ফ্লো আছে হচ্ছে গিয়ে আমার Y1, এখানে হচ্ছে YC, এখানে আমার হচ্ছে ভেলোসিটি হেড হচ্ছে V1 স্কয়ার বাই 2G, আর এখানে ভেলোসিটি হেড কি VC স্কয়ার বাই 2G। ঠিক আছে, এই পর্যন্ত আমি ইকুয়েশনটা লিখলাম। এখানে যেহেতু আমার কোনো ইলিভেশন হেডের পরিবর্তন নাই তাহলে এখানে কোনো হেড ডিফারেন্স আমার নাই। এবার তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, H1 সরি Y1 প্লাস V1 স্কয়ার বাই 2G ইকুয়াল YC প্লাস VC স্কয়ার বাই 2G। এবার আমরা এই চ্যাপ্টারের শুরুতে একটা রিলেশনশিপ দেখেছিলাম যে ভেলোসিটি হেড সমান হাইড্রোলিক ডেপথের 0.5 গুণ বা হাইড্রোলিক ডেপথের অর্ধেক। তাহলে আমরা VC স্কয়ার বাই 2G পরিবর্তে DC/2 লিখতে পারি। লিখা যায় বলো তো? লিখা যায়? জি ম্যাম। আরেকবার বলবেন? জি ম্যাম, লিখা যাবে। স্ক্রিনে লেখা আসে না। আচ্ছা আমি শেয়ার করতেছি।
আচ্ছা, আমি কি এটা কিভাবে লিখতে পারি দেখো তো। এবার জি ম্যাম, এই যে এখন দেখা টার্মটা যাচ্ছে। আছে, দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই টার্মটার পরিবর্তে আমি কি এটা লিখতে পারি? লিখা যায় এটা? আবার ডিসির পরিবর্তে আমি কি এটা লিখতে পারি? জি ম্যাম, লেখা যাবে। আচ্ছা, তাহলে আমাদের সাথে কি ছিল? ওয়াইসি প্লাস হচ্ছে গিয়ে ওয়াইসি বাই 2, দ্যাট মিনস এটা আমি কত পাচ্ছি? 1.5 ওয়াইসি। তাহলে এই সাইডে যেটা আছে আমার, এই এলিমেন্টটা কিন্তু অলরেডি আমার গিভেন ভ্যালু আছে, তাই না? তাহলে জি আমি ম্যাম। এই ইকুয়েশনটা থেকে ওয়াইসি বের করতে পারবো? এটা একটু লিখে নাও, কারণ বইয়ের প্রিন্টে এটা খুবই ঝাপসা, বোঝা যায় না, ঠিক আছে? তাহলে ওয়াইসি সমান আমি কি পাবো? y1 প্লাস v1 স্কোয়ার বাই 2g ডিভাইডেড বাই 1.5, তাই না? জি ম্যাম। তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো? আমরা এটা ক্যালকুলেট করলে পাবো v1 এর মান তো আমাদের 1 স্কোয়ার বাই 2g প্লাস আমার y1 আছে হচ্ছে 1.5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1.03। এটা হচ্ছে 1.5, আর এটা হচ্ছে 1 স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই 2g। তাহলে এটা একটু ক্যালকুলেট করে দেখো তো এটা কত আসে। এই টার্মটার ভ্যালু কত আসে একটু দেখো তো। ক্যালকুলেটর নাই সাথে তোমাদের? ম্যাম ঠিক আছে, 1.0339। আচ্ছা, তাহলে আমি এখান থেকে ওয়াইসি কত পাচ্ছি? ওয়াইসি আমি ওয়ান পাচ্ছি পয়েন্ট হচ্ছে 1.03 জিরো থ্রি মিটার। এটা আমরা পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যদি এখানে খেয়াল করি, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ডেপথ অফ ফ্লো 1.5 মিটার ছিল, তার চেয়ে কিছুটা কমে গেল। নতুন ডেপথ অফ ফ্লো আমার হলো কত? 1.03 মিটার। তাহলে আমি এই যে 1.3 মিটার আমি ওয়াইসি পাচ্ছি, কতটুকু কন্ট্রাকশন করার ফলে আমার এই ভ্যালুটা আমি পাচ্ছি, সেটা আমাদেরকে কি করতে হবে? ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা হচ্ছে আমরা এটার জন্য বের করব হচ্ছে ভিসি। তাহলে ভিসি সমান কি হবে? রুট ওভার জি ইন্টু ডিসি। আবার ডিসি এর পরিবর্তে আমি কি লিখতে পারি? ওয়াইসি লিখতে পারি। তাহলে রুট ওভার জি ইন্টু ওয়াইসি করলে আমরা কত পাবো? ম্যাম, 3.18। 3.18 পাচ্ছি আমি হচ্ছে কি তার ভেলোসিটি, ঠিক আছে? 3.18 ভেলোসিটি পাচ্ছি। এবার আমরা ভিসি জানি, তাহলে আমাদের সূত্রটা কি? আমাদের ডিসচার্জের যে ফর্মুলা ছিল, ডিসচার্জটা কি ছিল? ডিসচার্জ ছিল হচ্ছে কিউ ইজ ইকুয়াল এসি ইনটু হচ্ছে ভিসি, ঠিক আছে? তাহলে আমি কিউ জানি, ভিসিও জানি। তাহলে এসির পরিবর্তে আমি কি লিখতে পারি? এসির পরিবর্তে আমি বি ইনটু ওয়াইসি লিখতে পারি। এটা সমান কি লেখা যাবে? কিউ বাই ভিসি লেখা যাবে। তাহলে আমি যদি এখান থেকে
বি এর এখানেও আমি সি লিখবো, বিসি। বিসি কেন? ক্রিটিক্যাল সেকশনের জন্য উইথ। তাহলে আমি এখান থেকে বিসি কত বের করতে পারবো? যেহেতু আমি ওয়াইসিও জানি, তাহলে ওয়াইসি টা আমি এই পাশে নিয়ে গেলাম। তাহলে আমার ডিসচার্জ ছিল 4.5 মিটার কিউব পার সেকেন্ড, বিসি পেলাম 3.18, এটা দিয়ে ভাগ করব, ডিভাইডেড বাই আমাদের ক্রিটিক্যাল ডেপথ ছিল কত? 1.03, এটা দিয়ে ভাগ করব। তাহলে বিসি কত পাচ্ছি? ক্যালকুলেট করছো? ম্যাম কিউ এর ভ্যালুটা যেন কত ছিল? ম্যাম কিউ কত? কিউ হচ্ছে 4.5 মিটার কিউব পার সেকেন্ড। ম্যাম 1.37। 1.37 মিটার। তার মানে আমাদের যে চ্যানেলটা ছিল, চ্যানেলের উইথ ছিল আগে হচ্ছে এরকম 3 মিটার, এখন সেটা কমে সেটা হয়ে গেছে কত? 1.37 মিটার। আগে ছিল হচ্ছে আমার 3, ঠিক আছে, আর এখন হচ্ছে গিয়ে 1.37। তার মানে আমাদের যে উইথটা আছে সেই উইথটা হচ্ছে কি, যদি আমরা 3 থেকে কমিয়ে 1.37 মিটারে নিয়ে যাই, তাহলেই সেখানে কি হবে? ক্রিটিক্যাল সেকশন প্রডিউস হবে। আর ক্রিটিক্যাল সেকশনে আমার হচ্ছে ডেপথ অফ ফ্লো কি আগের চেয়ে কমছে না বাড়ছে বলো তো? কমছে। কমছে। তাহলে কতটুকু আমার ড্রপ ইন ওয়াটার লেভেল হচ্ছে সেটা আমরা কিভাবে পাবো? এই টোটাল ডেপটা থেকে আমি যদি এই ডেপটুকু বাদ দেই, তাহলে আমি ড্রপ ইন ওয়াটার লেভেল কত হচ্ছে সেটা পাবো না? জি। তাই কি না বলো তো? তাহলে আমাদের ডিফারেন্সটা কত আসবে? 1.5 মাইনাস 1.03। 0.46। 0.47। 0.47 মিটার ওয়াটার লেভেল আমার কমে যাচ্ছে। তার মানে কি এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম? যে আমি যদি কোনো রিভারের উইথকে রিডিউস করি বা কমাই দিই, তাহলে তার ওয়াটার লেভেলের ডেপথ কমে যাবে। কেন কমাই দিচ্ছি? ফর প্রডিউসিং ক্রিটিক্যাল সেকশন অর কন্ট্রোল সেকশন। তাহলে এইটার এই যে বেসিকটা, এটার উপর বেস করেই কিন্তু আমরা হচ্ছে ল্যাবে ভেঞ্চুরি ফ্লুম বা কাটরট ফ্লুম এগুলো আমরা ইউজ করেছি, যেটা নদীর তোমার উইথটাকে কি করতেছে? কমায় দিচ্ছে। কমায় দেওয়ার ফলে সেই জায়গাতে আমার হচ্ছে রিভারের ডেপথ অফ ফ্লো কমে যাচ্ছে, এবং সেখানে আমরা ক্রিটিক্যাল সেকশন বা কন্ট্রোল সেকশন প্রডিউস করতে পারছি। এবং সেখানেও কিন্তু আমরা ক্যালিব্রেশন ইকুয়েশন পেয়েছিলাম, যেটা কিউ আর এইচ এর মধ্যে একটা ডিরেক্ট রিলেশনশিপ রিপ্রেজেন্ট করে। কি বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে এটা? না ম্যাম বুঝতে পারছি। না ম্যাডাম। আচ্ছা, তাহলে আমি যদি এরকম চাই যে নদীর পানির উচ্চতা আমি কমাতে চাই, তাহলে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মাটি ভরাট করব। তাহলে মাটি ভরাট ছাড়াও আমি কি করতে পারবো? আরেকভাবে কমাতে পারবো। কিভাবে? উইথ কমিয়ে। নদীর প্রস্থকে কমায় দিয়ে। তাহলে নদীর প্রস্থকে কমায় দিলে আমার সুবিধাটা কি? আমি যদি নদী পার হতে চাই, হ্যাঁ, গাড়ি দিয়ে নদী পার হওয়া সম্ভব? না ম্যাম, ব্রিজ লাগবে। ব্রিজ লাগবে। তাহলে নদীটা পার হব যতটুকু দূরত্ব, আমার নদীর ব্রিজের দৈর্ঘ্যটাও ততটুকু হবে না? জি। তার মানে নদীর যে উইথটা আছে, নদীর উইথের সমান হচ্ছে কি আমার কি ব্রিজের দৈর্ঘ্য। তাহলে আমি যদি কোনোভাবে উইথটাকে কিছুটা কমাতে পারি, তাহলে আমার ব্রিজের লেন্থটা কমে যাবে, তাহলে আমার টোটাল খরচও কমে যাবে।
তাহলে এইভাবে কিন্তু আমার নদীর উইডথ কমানোর মাধ্যমে ব্রিজের লিংকটা কমিয়ে নিয়ে আসলে আমি খরচটাকে প্রায় 2/3 পরিমাণ পর্যন্ত কিন্তু রিডাকশন করাতে পারি, কারণ এটার সাথে আমার নদীর এই ব্রিজের পিয়ার রিলেটেড। এই জন্য দেখবা যে তোমরা যখন হচ্ছে রিভারে ব্রিজ বানানো হয়, ব্রিজের হচ্ছে গিয়ে যেখান থেকে হচ্ছে ব্রিজটা শুরু হয় তার অনেক দূর পর্যন্ত নদীর পর্যন্ত আমার হচ্ছে কি করা হয়, রিভার ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক করা হয়। এবং অনেক দূর পর্যন্ত হচ্ছে অ্যাবাটমেন্ট থাকে, যেটা হচ্ছে রাস্তা থেকে আমার ব্রিজ পর্যন্ত উঠে মাটির সাথে মিশে আর কি উঠে আর কি স্লোপটা। তোমরা যে ঢাকার যে ফ্লাইওভার গুলো আছে সেগুলো দেখো মাটি থেকে উঠে গেছে না একদম উপর পর্যন্ত। তো সেম জিনিসটা কিন্তু আমার নদীর ক্ষেত্রেও, নদীতে যে ব্রিজটা বানানো হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস। তাহলে আমি যদি এই যে উইডটাকে কমায় দিতে পারি কিভাবে, এই যে রিভার ট্রেনিং ওয়ার্কের মাধ্যমে, তাহলে আমার কিন্তু নদীর পানির উচ্চতাও কমে যাবে, এট দ্য সেম টাইম ব্রিজের যে লেন্থ সেটাও কমে যাবে, তাহলে আমার টোটাল খরচও কি কমে যাবে। তাহলে আমি কেন আসলে এই ক্রিটিক্যাল সেকশন প্রডিউস করব, ট্রানজিশন বা কন্ট্রোল প্রডিউস করব, কেন করব, এটা কি বোঝা যাচ্ছে? যে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার, নদীতে ব্রিজ বানানো এটাও তো একটা হাইড্রোলিক স্ট্রাকচার, রাইট? জি তাহলে এটা তৈরি করার ক্ষেত্রে আমার হচ্ছে এই জিনিসগুলা কি করবে, কাজে লাগবে। বোঝা যাচ্ছে? জি কারো কি কোনো কনফিউশন আছে? আচ্ছা, আমরা এই মাত্র যে ম্যাথ দুইটা করলাম, সিমিলার ম্যাথ আমি হচ্ছে এক্সারসাইজ থেকে বলে দিচ্ছি। এক্সারসাইজের হচ্ছে 3.14, 3.15 and 3.16 খুবই ইম্পর্টেন্ট, এগুলা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, এতক্ষণ আমরা যে কাজগুলা করেছি সেগুলো আমরা হচ্ছে গিয়ে রিভারের জন্য করেছি। এখন এটাকে আমরা মডেল হিসেবে ল্যাবরেটরিতে নিয়ে আসি যখন, তখন ফ্লো মেজারমেন্ট করার জন্য আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইস ইউজ করি। তার মধ্যে বেড লেভেলকে রাইজ করা হয় যে ডিভাইসটা দিয়ে, সেটার নাম হচ্ছে ব্রডকাস্টেড ওয়্যার। আর যেই ডিভাইসটা দিয়ে চ্যানেলের উইডথটা চেঞ্জ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম, অথবা ভেঞ্চুরি ফ্লুম, অথবা কাটথ্রোট ফ্লুম, ঠিক আছে? তো এখানে আমরা হচ্ছে সেই ফ্লুম গুলার একটু ডিটেল দেখবো। তো যেহেতু অলরেডি আমরা এটা ল্যাবরেটরিতে করেছি, আমি অত ডিটেল এখান থেকে বলতেছি না বা বুঝাচ্ছি না। আমি জাস্ট হচ্ছে গিয়ে বলতেছি যে আমাদের ব্রডকাস্টেড ওয়্যারের জন্য ডিজাইন যেটা আমরা করি, ডিসচার্জ মেজারমেন্ট করি, সেটার জন্য ফর্মুলা হচ্ছে এখানে আছে 3.13 বি ওয়াই টু দি পাওয়ার 1.5, ইকুয়েশন নাম্বার 3.27, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে আমার হচ্ছে ডেপথ অফ ফ্লো যেটা সেকশন 1 এ, সেটা কি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশনের 1.5 গুণ। আচ্ছা, আমি যদি ফিগারটা দেখি, দুইটা স্ট্রাকচার ডিফারেন্ট। একটা হচ্ছে আমাদের ব্রডকাস্টেড ওয়্যার ফ্লো যখন হয় তখন তার ছবিটা কিরকম হয়, আরেকটা হচ্ছে ভেঞ্চুরি ফ্লুমের উপর যখন ফ্লো হয় তখন তার ফিগারটা কেমন হয়। তো এই দুইটার ক্ষেত্রেই দেখবা যে ক্রিটিক্যাল সেকশন গুলোতে আমার ওয়াটার লেভেল কিছুটা কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানেও আমরা হচ্ছে যেহেতু আমরা হচ্ছে এখানে দুইটা সেকশনে যদি এনার্জি ইকুয়েশন অ্যাপ্লাই করি, এখান থেকে আমরা ডিসচার্জের জন্য আরেকটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি উইথ রেসপেক্ট টু এনার্জি ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের লাগবে, এটা কি, ব্রডকাস্টেড ওয়্যারের জন্য আমার ডিসচার্জ ক্যালকুলেট করা ইকুয়েশন 1.705 বি ইন্টু
y1 প্লাস v1 স্কোয়ার বাই 2g টু দি পাওয়ার 1.5। তার মানে আগে যেটা আপস্ট্রিম ডেপথ ছিল সেটাকে আমরা হচ্ছে এখন হেডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে, প্রেসার হেড আর ভেলোসিটি হেডের মাধ্যমে। তো এই ইকুয়েশন গুলো আমাদের লাগবে। আমরা এই ইকুয়েশন গুলোর মাধ্যমে হচ্ছে একটা ব্রডকাস্টেড ওয়্যারের ম্যাথ সলভ করব। যে ল্যাবরেটরি ফ্লুমে আমরা যেই ব্রডকাস্টেড ওয়্যার ইউজ করি, সো ওরকম একটা ফ্লুম আছে যেখানে রেক্টেঙ্গুলার চ্যানেলটার উইডথ হচ্ছে 2 মিটার, আর আমাদের ওয়্যার ক্রেস্টের উপর হাইট হচ্ছে গিয়ে চ্যানেল বেডের 1.2 মিটার এবং হেড ওভার দা ওয়্যার 0.8 মিটার। তার মানে এই যে আমাদের সেকশনটা আছে হেড ওভার দা ওয়্যার, এটা হচ্ছে আমার 0.8 মিটার। এই যে হেড ওভার দা ওয়্যার মানে ওয়্যারের উপরে কতটুকু ওয়াটার আছে, এটা 0.8 মিটার। আর এখানে আমার এটার হাইট হচ্ছে কত, 1.2, ঠিক আছে। সো আমি হচ্ছে গিয়ে টোটাল যে সেকশনটা আছে তাহলে তার এরিয়া যদি নিতে চাই তাহলে আমার কিন্তু এই দুইটা অংশ যোগ করে নিতে হবে, এই যে H1 আর HW, টোটাল হেডটা যদি আমি পেতে চাই, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য ডিসচার্জ, এখানে ডিসচার্জ কত ক্যালকুলেট করতে হবে। তো আমাদের এখানে আমরা কি করব, ট্রায়াল এন্ড এরর মেথডের মাধ্যমে ডিসচার্জ ক্যালকুলেট করব রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য ইউজিং ব্রডকাস্টেড ওয়্যার। তো যেহেতু আমার এখানে ইকুয়েশন আছে 3.29 ইকুয়েশনে শুধুমাত্র আমার y1 টু দি পাওয়ার 1.5 ছিল, তো এই ইকুয়েশনটা যেহেতু আমাদের গিভেন আছে, গিভেন ভ্যালুগুলোর মাধ্যমে আমরা এটা রেজাল্টটা বের করতে পারি, আমরা প্রথমে এই ইকুয়েশনটা ইউজ করব। তাহলে ডিসচার্জটা কি, ডিসচার্জটা হচ্ছে আমাদের 1q ইজ ইকুয়াল 1.705 b ইন্টু y1 টু দি পাওয়ার 1.5। এটা হচ্ছে আমাদের ডিসচার্জ ক্যালকুলেট করার জন্য ইকুয়েশন। তো যেহেতু আমাদের এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, এটা আমাদের হচ্ছে ইনিশিয়াল ডিসচার্জ। এবার মোর একুরেট ডিসচার্জ বের করতে হলে আমরা কি করব, এই যে ডিসচার্জটা আমরা ইনিশিয়ালি বের করে নিলাম এটাকে আমরা অ্যাজিউম ডিসচার্জ হিসাবে ধরে নিব। এটাকে ধরে আমরা নতুন একটা ডিসচার্জ ক্যালকুলেট করব যেটার নাম দিব আমরা কম্পিউটেড ডিসচার্জ। সেটা আমরা কিভাবে পাবো, সেটা আমরা পাবো হচ্ছে এই যে 3.31 ইকুয়েশনটার মাধ্যমে। তাহলে এই যে এখানে সূত্রটা আছে সূত্রটাতে কিছুটা পরিবর্তন হবে, 1.705 বি ইন্টু y1 এর জায়গায় হবে কি আমাদের y1 প্লাস v1 স্কোয়ার বাই 2g, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাজিউম কিউ, এটাকে আমরা বলতেছি কম্পিউটেড কিউ। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে আমরা কিন্তু ভি জানি না, ভি আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই কিউটা নিব, এটা কি কিউ, অ্যাজিউম কিউ। এই কিউটা নিলাম, এই কিউ এর রেসপেক্টে আমার এরিয়া কত, এরিয়া তো আমার বি ইন্টু হচ্ছে গিয়ে y1, এরিয়া আমি জানি। তাহলে অ্যাজিউম কিউ এর রেসপেক্টে আমি এরিয়া জানি, এই ডিসচার্জকে আমি এরিয়া দ্বারা ভাগ করলে কি পাবো, v1 পাবো, তাই না। এই ডিসচার্জকে যদি এরিয়া দ্বারা ভাগ করি তাহলে আমি v1 পাবো না। এবার এই v1 স্কোয়ার বাই 2g এটা আমি ক্যালকুলেট করব সেখানে। এবার তার সাথে আমি যোগ করব কি, y1। এবার এই এলিমেন্টটার সাথে এই এলিমেন্টটা আমি গুণ করে নতুন যে কিউটা পাবো সেটাকে আমি বলতেছি হচ্ছে গিয়ে কম্পিউটেড কিউ, ঠিক আছে।
তো আমার অ্যাজিউম কিউ আর কম্পিউটেড কিউ যদি সমান হয়ে যায়, দ্যাট মিনস আমার ব্রডকাস্টেড ওয়্যারের জন্য ডিসচার্জ আমি ক্যালকুলেট করে ফেলেছি এবং এটা ওকে। যদি সমান না হয়, আমি নতুন যে কম্পিউটেড কিউটা পেয়েছি এটাই আমার পরের ট্রায়ালে চলে আসবে অ্যাজিউম কিউ। সেটাকে আবার আমি এরিয়া দিয়ে ভাগ করব, ভেলোসিটি পাবো, আবার বি স্কয়ার বাই 2g করব, প্লাস y1 করব, তারপরে এই লিমিটের সাথে গুণ করে আবার নতুন একটা কম্পিউটেড কিউ পাবো। এবার আবার যদি সমান না হয় আবার সেম এটা আবার নিয়ে যাব অ্যাজিউম কিউ হিসেবে। এভাবে করে আমি আবার হচ্ছে কি এটা কম্পিউটেড কিউ ক্যালকুলেট করব। ঠিক আছে? কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমি যদি দেখি এখানে, এই যে দেখো আমরা a1 জানি, v1 জানি, v1 স্কয়ার বাই 2g বের করলাম, এটার সাথে y1 যোগ করলাম, দেন কম্পিউটেড কিউ বের করলাম। যেই রেজাল্টটা আসবে সেটা হচ্ছে কি অ্যাজিউম কিউ সমান কম্পিউটেড কিউ। ঠিক আছে? আচ্ছা, তো এখানে কোয়েশ্চেন আসে এরকম যে ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম হিসেবে আমরা আসলে কোন ফ্লুমটাকে বেছে নিই, বা কোন ফ্লুমটাকে আমরা ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম বলে থাকি। এটার ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম হিসেবে আমরা তো অনেকগুলা ডিভাইসই নেই। তার মধ্যে ব্রডকাস্টেড ওয়্যারের ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে একটা ডেড ওয়াটার জোন ক্রিয়েট হয়, আপস্ট্রিমের যত সিল্ট বা ডেব্রিস আছে সেগুলো সেখানে একুমুলেট করে। সো এখানে কিন্তু আমাদের আমরা টোটাল যে ফ্লো সেটা কিন্তু পাই না, কিছুটা পরিবর্তন হয়ে যায়। আবার এই ক্ষেত্রে আমরা এটার পরে ওভারকাম করার জন্য আমরা কি করি, চ্যানেলের উইডথের পরিবর্তন করি। তার তার জন্য আমরা হচ্ছে গিয়ে সেখানে ভেঞ্চুরি ফ্লুম নিয়ে থাকি। তো ভেঞ্চুরি ফ্লুমের ক্ষেত্রে আমার হচ্ছে এই প্রবলেমটা থাকে না। আরো হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যায় থ্রটটা, সেখানে ক্রিটিক্যাল সেকশন প্রডিউস করা ইজি হয়। সো এটাকে আমরা কিছু কি করতে পারি, ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম হিসেবে বলতে পারি। একইভাবে আমরা কিন্তু কাটথ্রোট ফ্লুমকেও ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম বলতে পারি, কারণ সেখানেও কিন্তু আমার হচ্ছে কি একটা নির্দিষ্ট সেকশনে বা হচ্ছে গিয়ে লাইনে আমরা ক্রিটিক্যাল ফ্লোটা পেয়ে থাকি। ঠিক আছে? তাহলে ক্রিটিক্যাল ফ্লো ফ্লুম কাকে বলা হয় বা কেন বলা হয় সেটাকে আমরা বুঝতে পারলাম। জি ম্যাম। আচ্ছা, তো আমরা লাস্টে অঙ্কটা করলাম ব্রডকাস্টেড ওয়্যারের। এটার সিমিলার প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের বইতে আছে 3.17 এর এতে। ঠিক আছে? পারা যাবে? জানি। হ্যাঁ বলো। কারো কোনো কনফিউশন আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। আচ্ছা, তোমাদের স্যার কি ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারটা শুরু থেকে পড়িয়েছে? কে বলতে পারবা?
ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারটা কি স্যার শুরু থেকে পড়িয়েছে? কেউ বলতে পারবা? হুম? আচ্ছা, নেক্সট আমরা ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারটা শুরু করতেছি। সো এই চ্যাপ্টারে হচ্ছে আমরা ইউনিফর্ম ফ্লো সম্পর্কে জানবো, বেসিকটা জানবো। তো এটার ডিটেলটা হচ্ছে স্যারের পড়ানোর কথা ছিল। তো স্যার কি হচ্ছে গিয়ে এই জিনিসগুলো দেখাইছে, একটু দেখো তো সবাই। ইউনিফর্ম ফ্লো কোন চ্যানেলে অকার করে, ইউনিফর্ম ফ্লোর ইকুয়েশন কোন চ্যানেলে ইউনিফর্ম ফ্লো অকার করে না, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এগুলো কি স্যার দেখাইছে? ক্লাস করো নাই স্যারের তোমরা? ম্যাম স্যার শুরু করেছে ইউনিফর্ম আমি ফ্লো, বাট করছি। কোনগুলো করে শুরু করেছে ইউনিফর্ম ফ্লো? শুরু করেছিল কি এই রিলেটেড জিনিসগুলো, নাকি ডিফারেন্ট কিছু দেখাইছে স্যার? ফর্মুলা গুলো দেখিয়েছিল। ফর্মুলা গুলো দেখাইছে, ল্যামিনার, ভিসকাস, সাবলেয়ার, স্মুথ এন্ড রাফ বাউন্ডারি, এগুলা স্যার পড়াইছে? ম্যাম পড়াইতেছে। পড়াইতেছে। স্যারের কি ইউনিফর্ম ফ্লো এর চ্যাপ্টার কি মানে শেষের দিকে? ম্যাম হয়তো কিছু ইকুয়েশন পড়েছে, যেমন ম্যানিংস ইকুয়েশন, চেজ ইকুয়েশন, ডার্সি, এগুলো আর কি। এগুলো পড়াইছে। আচ্ছা, এগুলো তো আসবে, মানে এগুলো এখান থেকে আসবে। এগুলো দেখাইছে স্যার, তাই না? জি ম্যাম, ইকুয়েশন গুলো দেখিয়েছি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে ইউনিফর্ম ফ্লো হয় বা কোন কোন ক্ষেত্রে হয় না সেগুলা কি স্যার বলেছে? হুম? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন তোমাদের দেখাইছে স্যার? ম্যাম এটা দেখেন। হুম? এটা দেখাইছে স্যার? না ম্যাম। আচ্ছা, আমি ইউনিফর্ম ফ্লো এর ইনিশিয়াল কিছু থিওরি দেখাচ্ছি, বাকিটা আমি স্যারের সাথে ডিসকাস করে পরে তোমাদেরকে বলবো। তো স্যার বেসিক্যালি ইউনিফর্ম ফ্লো এর ডিজাইন গুলা দেখানোর কথা, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা যেগুলো আছে, হাইড্রোলিক এক্সপোনেন্ট ফর ক্রিটিক্যাল, ফর ইউনিফর্ম ফ্লো কম্পিটিশন, সেকশন ফ্যাক্টর, ইউনিফর্ম ডেপথ ক্যালকুলেশন, এগুলা স্যারের দেখানোর কথা ছিল। স্যার হয়তো ওগুলা আসবে আস্তে আস্তে। তো আমি শুরু থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। ইউনিফর্ম ফ্লো কাকে বলে এটা তো আমরা অলরেডি জানি, তাই না? আমরা চ্যাপ্টার 1-এও তো দেখেছি। তো ইউনিফর্ম ফ্লো কোন চ্যানেলে অকার করবে কোন সময়তে, সেটার জন্য আমাদের দুইটা কন্ডিশন হওয়া লাগবে। একটা হচ্ছে চ্যানেলের ডিসচার্জ ভেলোসিটি এবং ডেপথ যদি রিমেইন কনস্ট্যান্ট থাকে অ্যালং দ্য লেংথ অফ দ্য চ্যানেল,
চ্যানেলটার যে লেংথ সেই ওয়াইজ যদি আমার অ্যালং তার ওয়াইজ হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি এবং ডেপথ একই থাকে, পরিবর্তন না হয়। নাম্বার 2 হচ্ছে ওয়াটার সারফেস লাইন, এনার্জি লাইন বা চ্যানেলের বটম লাইন যদি প্যারালাল হয়, তার মানে কি হবে, এখানে ওয়াটার কখনো এক্সিলারেটেড হবে না, রিটার্ডেড হবে না, বা কোনো এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করবে না। তার মানে ওয়াটারের উপর যে এক্সটার্নাল ফোর্স আছে সেটা হচ্ছে 0 থাকবে। এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে ইউনিফর্ম ফ্লো আকার করতে পারে। তো প্র্যাকটিক্যালি ট্রু ইউনিফর্ম ফ্লো আসলে নরমালি ন্যাচারাল চ্যানেলগুলোতে আমরা পাই না, কারণ ন্যাচারাল চ্যানেলগুলোয় আমার চেঞ্জেস অনেক বেশি থাকে অ্যালং দ্য লেংথ অফ দ্য চ্যানেল। দ্যাট মিনস এটা হচ্ছে নন ইউনিফর্ম ফ্লো কন্ডিশনকে ফলো করে। সো ইউনিফর্ম ফ্লো এর কনসেপ্টটা তাহলে আমরা কেন ইউজ করি? আমরা এটা ইউজ করে থাকি শুধুমাত্র কি আমাদের বিভিন্ন এখানে যদি আমরা খেয়াল করি কোন কোন কেসে আমরা ইউনিফর্ম ফ্লো পাবো না সেটা আমরা এখানে দেখতেছি। যে যদি চ্যানেলটা হরাইজন্টাল চ্যানেল হয়, তার মানে থিটা যদি 0 হয়, থিটা 0 হলে সাইন থিটা 0 হয়ে যাবে, ফ্রিকশন ফোর্স 0 হয়ে যাবে, তাহলে এখানে কোনো ইউনিফর্ম ফ্লো হবে না। তাহলে চ্যানেলের অবশ্যই একটা স্লোপ থাকতে হবে ডাউনস্ট্রিম ডিরেকশনে, তাহলেই সেই চ্যানেলে ইউনিফর্ম ফ্লো হবে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আবার কোনো একটা চ্যানেল যদি অ্যাডভার্স স্লোপ চ্যানেল হয়, অ্যাডভার্স স্লোপ চ্যানেল কি বলেছিলাম যে নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ মানে কি, স্লোপ সাধারণত আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমের দিকে আমার কি থাকবে, উচ্চ থেকে নিচু থাকবে। কিন্তু যদি এটা ডিফারেন্ট হয়, এরকম যদি হয় যে ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমের দিকে উপরের দিকে উঠতেছে, তখন সেটাকে আমরা বলি কি, অপোজিট ডিরেকশন যদি হয় তাহলে আমরা সেটাকে বলি কি অ্যাডভার্স স্লোপ। সেই ক্ষেত্রে আমার কি হবে, ফ্লো যেদিকে কাজ করতেছে ফ্রিকশন এফএফ ও সেম দিকে কাজ করবে, তাহলে আমার এখানে ইউনিফর্ম ফ্লো হবে না। আবার যদি চ্যানেলটা ফ্রিকশন লেস চ্যানেল হয়, তার মানে কি এফএফ 0, এফএফ 0 কোনো ফ্রিকশন নাই, তাহলে সেই চ্যানেল ইউনিফর্ম ফ্লো হবে না। আবার আইডিয়াল ফ্লুইডের জন্য ইউনিফর্ম ফ্লো ইম্পসিবল, কারণ আইডিয়াল ফ্লুইডের কোনো ফ্রিকশন নেই। তাহলে এইগুলা কেসে আমি কি পাবো না, ইউনিফর্ম ফ্লো পাবো না। তাহলে কোন কেসে ইউনিফর্ম ফ্লো আমি পাবো, সেই কেসগুলা কি কি? প্রথমত, যখন ডাব্লিউ সাইন থিটা সমান এফএফ হবে তখন আমি ইউনিফর্ম ফ্লো পাবো। দ্যাট মিনস চ্যানেলটা একটা লং স্ট্রেট চ্যানেল, একটা প্রিজমেটিক চ্যানেল, নর্মাল কন্ডিশন, এখানে ফ্লোটা ইউনিফর্ম হবে বলে ধরা হয়। তাহলে এই চ্যানেলে বিভিন্ন পয়েন্টে আমি হচ্ছে গিয়ে ইউনিফর্ম ফ্লো পেতে পারি। আবার কি হতে পারে, যদি ডাব্লিউ সাইন থিটাটা এফ এর চেয়ে বড় হয়,
তাহলে ফ্লোটা কি হবে? ইউনিফর্ম হবে না, নন ইউনিফর্ম হবে। কিন্তু সেখানে কি হবে, ফ্লো যখন আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিমে প্রসিড করতে থাকবে তখন ফ্লো বাড়তে থাকবে বা অ্যাক্সিলারেটেড হতে থাকবে। অ্যাক্সিলারেটেড হচ্ছে মানে কি, ভেলোসিটি বাড়তেছে। ভেলোসিটি বাড়তে বাড়তে এমন একটা সময় আসতে পারে যে ভেলোসিটি বাড়তে বাড়তে আমার ফ্রিকশনটা ফোর্সটাকেও বাড়ায় দিচ্ছে। তখন এই ভেলোসিটি এবং ফ্রিকশন ফোর্সের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। তখন এফএফটা কি হবে, আমার নিচে চলে যাবে এবং আমার এই ফ্লোটাকে ইউনিফর্ম ফ্লোতে কনভার্ট করবে। ঠিক আছে? কি বললাম, যে যখন আমার ডাউনস্ট্রিমের দিকে ফ্লোটা প্রসিড করতেছে এবং আমার হচ্ছে ডাব্লিউ সাইন থিটা কম্পোনেন্টের ভ্যালুটা বেশি, তার মানে এটা যেহেতু গ্র্যাভিটি তাকে কি করবে, সামনের দিকে বাড়ায় আগায় নিবে এবং তার বেগটা অ্যাক্সিলারেটেড হবে। তখন সে কি করবে, বেগ যেহেতু বাড়তেছে এক সময় ফ্রিকশনও বাড়বে, একটা সময় দুইটা ব্যালেন্স হয়ে যাবে, তখন এই ফ্লোটা ইউনিফর্ম ফ্লো হয়ে যাবে। আবার অপোজিট কন্ডিশনও হতে পারে। কি কন্ডিশন? যখন ডাব্লিউ সাইন থিটা এফএফ এর চেয়ে ছোট হবে, তার মানে কি ফ্লোটা হচ্ছে রিটার্ডেড হচ্ছে, ভেলোসিটি কমে যাচ্ছে। তখন সেই ক্ষেত্রে ভেলোসিটি কমতে কমতে আমার এক সময় কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও কমতে থাকবে, তখন এই দুইটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়ে দুইটা সমান হয়ে যাবে। তখন আমার ফ্লোটা ইউনিফর্ম হতে পারে এবং ফ্লোটা কি করবে, ডাউনস্ট্রিমের দিকে চলতে থাকবে। তার মানে কি, ইউনিফর্ম ফ্লো একটা সেলফ অ্যাডজাস্টিং ফ্লো হিসেবে বা অ্যাডজাস্টিং কন্ডিশন এখানে এস্টাবলিশ করবে। সো এই কন্ডিশন গুলার ক্ষেত্রে আমরা কি পাবো, ফ্লোটা ইউনিফর্ম সেটা আমরা পাবো। ঠিক আছে? কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে যে কখন কখন আমরা ইউনিফর্ম ফ্লো পাচ্ছি? আচ্ছা, নেক্সট আমরা দেখবো হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা দুইটা নতুন প্যারামিটার সম্পর্কে জানবো। একটা হচ্ছে ফ্রিকশন ভেলোসিটি, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। ফ্রিকশন ভেলোসিটি তো আমরা জানি যে ফ্রিকশন যে হচ্ছে এটার যে ভেলোসিটিটা, হ্যাঁ, এখন এই ফ্রিকশন ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে কি একটা সিম্বলের মাধ্যমে। সেটা হচ্ছে কি আমাদের এখানে আমরা ইউ স্টার বা ভি স্টার, ঠিক আছে, ইউ স্টার বা ভি স্টার হিসেবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব। এটাকে আমরা হচ্ছে শেয়ার ভেলোসিটি বা হচ্ছে ফ্রিকশন ভেলোসিটি বা ড্র্যাগ ফোর্স, ঠিক আছে, হিসেবে আমরা এটাকে বলে থাকি। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, যখন কোনো একটা রিভারে বা চ্যানেলে ফ্লো হয় তখন এই যে পুল অফ ওয়াটার যেটা প্রডিউস করে একটা ফোর্স, যে ফোর্সটা আমার ফ্লোটাকে সামনের দিকে নিয়ে যায়, ডিরেকশন অফ ফ্লো এর দিকে নিয়ে যায় চ্যানেলের বেড বরাবর, সেই ফোর্সটাকেই বলা হচ্ছে শেয়ার ফোর্স বা ট্র্যাকটিভ ফোর্স অথবা ড্র্যাগ ফোর্স, which is equal to resistance or friction force. তার মানে এভারেজ ভ্যালু of this force per unit weighted area is known as shear stress, which is denoted by tau naught. তার মানে আমরা যদি ফ্রিকশন ফোর্স এখানে কত হবে বা তাহলে জানতে চাই, তাহলে আমি হচ্ছে গিয়ে শেয়ার স্ট্রেস সমান কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি এটাকে tau naught equal f by a। ঠিক আছে, এফ এখানে হচ্ছে গিয়ে ফ্রিকশন ফোর্স, তাহলে এটাকে আমি এফ এফ লিখতে পারি। আর এরিয়াটাকে আমি লিখতে পারি কি ওয়েটেড পেরিমিটার ইনটু তার লেন্থ। তাহলে এখান থেকে আমার ফ্রিকশন ফোর্স সমান কি পাচ্ছি আমি, টাউ নট ইনটু পি ইনটু এল। এটা লিখতে পারি, এখান থেকে আমি লেখা যায়। আচ্ছা, আবার আমরা কিন্তু এটাও জানি যে এফ এফ সমান ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, তাহলে এফ এর সমান আমি একটা পেলাম টাউ নট পিএল, আরেকটা পেলাম হচ্ছে ডাব্লিউ সাইন থিটা। তাহলে আমি এই এলিমেন্ট আর এই এলিমেন্টটা সমান বলতে পারি।
তাহলে এটাকে আমি কি লিখতে পারি? টাউ নট PL is equal to W sin থিটা। আবার আমি এই সাইন থিটা যেটা আছে, এই সাইন থিটাটাকে আমি আবার কি লিখতে পারি? সাইন থিটাটাকে আমি হচ্ছে গিয়ে ট্যান থিটা লিখতে পারি, অথবা আমি এটাকে S নট লিখতে পারি। ঠিক আছে? আমার এখানে দেখো এখানে আমাদের এই যে ডাব্লিউ সাইন থিটাটা আছে, এটাকে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি হচ্ছে গিয়ে গামা এল সাইন থিটা। ডাব্লিউটাকে আমরা হচ্ছে গিয়ে ওই যে মাস বাই ভলিউম, ডেন্সিটি ইনটু ভলিউম, ওই হিসেবে হচ্ছে গিয়ে এটাকে লিখতে পারি যে গামা ইনটু এল। তাহলে এখানে আমি এই ডাব্লিউ এর পরিবর্তে গামা ইনটু এ এল সাইন থিটার পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে এস নট, এটা লিখতে পারি। তাহলে দেখো এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, এই দুটা চলে গেল। তাহলে আমি কি লিখতে পারি? এই পিটাকে আমি এই সাইডে নিয়ে আসতে পারি। তাহলে গামা এ বাই পি ইন্টু হচ্ছে এস নট, এটা সমান হচ্ছে টাউ। এখন এ বাই পি যে টার্মটা আছে, এটা কি লিখতে পারি? গামা ইন্টু আর ইন্টু এস নট। আর কি ছিল? হাইড্রোলিক রেডিয়াস। আমার যদি চ্যানেলটা হচ্ছে কি আমার কি হয়, একটা হোয়াইট চ্যানেল হয় বা রেক্টেঙ্গুলার চ্যানেল হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি কি, সরি এটা হচ্ছে গিয়ে ওয়াই থাকলো, গামা ওয়াই ইন্টু এস নট। ঠিক আছে? তাহলে টাউ নট সমান আমরা কিন্তু এটা পাচ্ছি। ঠিক আছে? তো এইটাকে আমরা হচ্ছে গিয়ে বলতেছি কি যে শেয়ার স্ট্রেসের সাথে আমার যে রিলেশন, কার কার রিলেশন? হাইড্রোলিক রেডিয়াসের রিলেশন। আবার এটাকে আমরা হচ্ছে গিয়ে এই গামাটাকে আমরা আবার হচ্ছে গিয়ে রো জি আকারেও লিখতে পারি, রো জি ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু হচ্ছে এস নট। ঠিক আছে? তার মানে আমি এখান থেকে হচ্ছে গিয়ে যে প্যারামিটার গুলা পাচ্ছি, এই প্যারামিটার গুলা আমরা হচ্ছে গিয়ে শেয়ার স্ট্রেসের সূত্রে হিসেবে এটাকে আমি লিখতে পারি। এখন টাউ নট বাই রো, এটাকে আমি আবার হচ্ছে গিয়ে এভাবে লিখতে পারি যে টাউ নট বাই রো, এটার একটা ডাইমেনশন আছে, এই ডাইমেনশনটা কি আর ডাইমেনশন? ভেলোসিটি ডাইমেনশন। তো এটাকে আমরা হচ্ছে গিয়ে টাউ নট সমান রো ইনটু ইউ স্টার স্কয়ার লিখতে পারি। দ্যাট মিন্স ইউ স্টার স্কয়ার হচ্ছে টাউ নট বাই রো ইনটু দা রুট ওভার স্কয়ার রুট ওভার। তো এই যে ইউ স্টার বলতেছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে শেয়ার ভেলোসিটি অথবা ফ্রিকশন ভেলোসিটি অথবা ড্র্যাগ ভেলোসিটি। তাহলে আমি যদি এখানে টাউ নটের জায়গায় এই মানগুলা বসাই, যে এই মানগুলা বসাই, তাহলে এখান থেকে আমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি যে জি আর এস নট রুট ওভার জি আর এস নট অথবা জি ওয়াই এস নট হোয়াইট চ্যানেলের ক্ষেত্রে। তাহলে এই যে ইউ স্টার ফ্রিকশন ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি, এটার সাথে আমি চ্যানেলের ডেপথ অফ ফ্লো বা চ্যানেলের হাইড্রোলিক রেডিয়াসের একটা রিলেশনশিপ কি করতে পারলাম? বিল্ড আপ করতে পারলাম। ঠিক আছে? এটা কি আমরা বলে থাকি যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন অথবা শেয়ার স্ট্রেস এন্ড ফ্রিকশন ভেলোসিটির মধ্যে রিলেশনশিপ। ঠিক আছে? কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? যদি না থাকে, নেক্সট আমরা দেখব এই যে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হচ্ছে সেটা আবার কয়েকটা লেয়ারের মধ্যে হয়। এই লেয়ারটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। সেটা কি? যে আমরা যেহেতু জানি যে চ্যানেলে বা রিভারে ফ্লোটা টার্বুলেন্ট হয়, টার্বুলেন্ট ফ্লো এর মধ্যেও ফ্লোটা যখন শুরু হয় তখন সাথে সাথে তো ফ্লোটা টার্বুলেন্ট হয় না। এমন একটা থিন লাইন বা লেয়ার থাকে, যে লেয়ারের মধ্যে আমার এই যে স্ট্রিম লাইন গুলা, এই যে মনে করো টার্বুলেন্ট ক্রিয়েট হচ্ছে। এখন
এই যে নিচে যে একটা চিকন লাইন আছে এই লেয়ারটার মধ্যে আমার স্ট্রিম লাইন গুলা স্ট্রেট এন্ড প্যারালাল আছে। তার মানে এই অংশটার মধ্যে আমি কি পাচ্ছি? ফ্লোটা ল্যামিনার পাচ্ছি। যদি ফ্লোটা টার্বুলেন্টও হয় তার মধ্যে একটা থিন লাইনের মধ্যে আমি ফ্লোটা ল্যামিনার পাই, অথবা এটাকে আমি বলে থাকি হচ্ছে এই লেয়ারটাকে বলে থাকি আমি ভিসকাস সাবলেয়ার অথবা ল্যামিনার সাবলেয়ার। এটাকে আমি থিকনেসটাকে রিপ্রেজেন্ট করি কিভাবে? ডেল্টা ভি দিয়ে 11.6 ইন্টু নিউ বাই ইউ স্টার অর ভি স্টার। তার মানে এখানেও ড্র্যাগ ভেলোসিটির সাথে আমি কাইনেমেটিক ভিসকোসিটির একটা রিলেশনশিপ পাচ্ছি। তাহলে এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে আমরা আবার হচ্ছে গিয়ে স্মুথ এন্ড রাফ বাউন্ডারি হিসেবে আইডেন্টিফাই করতে পারি অ্যাকর্ডিং টু এই যে ল্যামিনার ভিসকাস সাবলেয়ার। কখন আমি এটাকে স্মুথ আর কখন রাফ বলবো? যদি এরকম হয়, এটা আমার চ্যানেলের বটম, এখানে হচ্ছে টার্বুলেন্স ক্রিয়েট হচ্ছে, তার মানে এই লেয়ারটা এই থিন অংশটার মধ্যে আমার ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ার আছে। তাহলে এই থিন লেয়ারে ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ার আছে। যদি এরকম হয়, আমি একটা পাইপের সেকশন নিলাম, সেই পাইপের সেকশনের চারিদিকে আমি কিছু স্যান্ড পার্টিকেল বা গ্রাভেল পার্টিকেল হচ্ছে গিয়ে গ্লু দিয়ে এরকম অ্যাটাচ করে দিলাম। তাহলে এখানে যে ফ্লোটা হবে সেই ফ্লোটা কি আগের মতো স্মুথ থাকবে না ডিফারেন্ট হবে? এখানে কিছু রাফনেস আমি তৈরি করলাম। এখন যদি এরকম হয়, এই রাফনেস বা প্রজেকশন যেটা হচ্ছে এই পার্টিকেলটা আমার ল্যামিনার বা ভিসকাস সাবলেয়ারের ভিতরেই আসছে। আমার ল্যামিনার সাবলেয়ার এই পর্যন্ত আর এই পার্টিকেলটা তার ভিতরেই আছে। তাহলে আমার এই বাউন্ডারিটাকে আমি স্মুথ বাউন্ডারি বলতে পারবো, যে এখানে স্মুথলি ফ্লো হচ্ছে, স্মুথ বাউন্ডারি, হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি। আর যদি এরকম হয় আমার এই পার্টিকেলটা প্রজেক্টেড হয়েছে এই স্মুথ সাবলেয়ারের বাইরে, ঠিক আছে, তার মানে এই অংশটুকু কি এটার বাইরে আছে, তাহলে ফ্লো যেটা আসছে সেটা কিন্তু এই ভিসকাস সাবলেয়ারের বাইরে আমার কি হবে? বাধাপ্রাপ্ত হচ্ছে। তখন এই চ্যানেলটার ফ্লোটাকে আমি কি বলবো? হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি। তাহলে এইটাকে আমি আবার কি করি? এটাকে উনি হচ্ছে গিয়ে এটা এক্সপেরিমেন্টটা করেছেন নিকুরডাস, একজন সায়েন্টিস্ট। উনি হচ্ছে গিয়ে এই ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস বা কেএস দিয়ে এটাকে আইডেন্টিফাই করেছেন। আর কেএস বাই হাইড্রোলিক রেডিয়াসকে সে বলেছেন রাফনেস হাইট বা রিলেটিভ রাফনেস। সো এটার মাধ্যমে সে একটা কন্ডিশনকে দাঁড় করেছেন যে ভি স্টার কেএস বাই নিউ এটা যদি আমার 5 এর চেয়ে ছোট বা সমান হয় তাহলে এটা হচ্ছে হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি। এটা যদি 70 এর চেয়ে বড় বা সমান হয় তাহলে এটা হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি। আর এটা যদি 5 থেকে 70 এর মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে ট্রানজিশন বাউন্ডারি। তাহলে এখানে আমার কিছু ইফেক্ট লেখা আছে। ইফেক্ট গুলা কি? স্মুথ বাউন্ডারিতে আমার রাফনেস এলিমেন্ট গুলা ওয়েল কভার থাকবে ভিসকাস সাবলেয়ার দিয়ে, তার মানে ডিস্টার্ব হবে না আমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। আর হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারিতে আমার এই এলিমেন্ট গুলা প্রজেক্টেড থাকবে বাইরে, তো এখানে আমার আউটসাইড যে সাবলেয়ারটা আছে সেটা রাফনেস দ্বারা এফেক্টেড হবে। সো এই ক্ষেত্রে আমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করবে ভিসকোসিটি অফ ওয়াটারের উপর। আর রাফনেস এর ক্ষেত্রে আমার ওয়াটারের কোনো ইফেক্ট থাকবে না, ভিসকোসিটি অফ ওয়াটারের উপরে এটা ডিপেন্ড করবে না, এটা সরাসরি ডিপেন্ড করবে সারফেস রাফনেস এর উপর। আর এই ক্ষেত্রে দুইটার উপরই সে ইফেক্ট করবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে কি আমাদের স্মুথ এবং রাফ বাউন্ডারির মধ্যে আসলে কন্ডিশন এবং টাইপ গুলা, ঠিক আছে? তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের ডিফারেন্ট ক্রস সেকশন, ডিফারেন্ট চ্যানেলের হচ্ছে গিয়ে সেকশনের কিছু মিন ভেলোসিটি, এই তিনটা সেকশনের উপর বেস করে তিনটা ফর্মুলা তৈরি করা আছে। যে ক্রস সেকশনের মিন ভেলোসিটি আমরা যেটা বের করি সেটা কোন চ্যানেলের মানে কোন লেয়ারের মধ্যে আছে, স্মুথ লেয়ারে আছে না রাফ বাউন্ডারিতে আছে নাকি ট্রানজিশন কন্ডিশনে আছে, সেটার জন্য আবার তিনটা ফর্মুলা আছে। তো এই ফর্মুলা গুলো আমরা একটু দেখে রাখবো। আমরা কখন কোন ভেলোসিটিটাকে হচ্ছে গিয়ে ক্রস সেকশনাল মিন ভেলোসিটি হিসেবে নিয়ে যাব? সাপোজ আমার একটা চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলটাকে আমার বলতে বললো যে এখানে ফ্লোটা কি হাইড্রোলিক্যালি স্মুথ নাকি রাফ, এটা ক্যালকুলেট করো। কিভাবে ক্যালকুলেট করব? আমরা ইউ স্টার ইনটু কেএস বাই নিউ
এটা রেশিওটা প্রথমে ক্যালকুলেট করব। যদি এটা 5-এর সমান হয় বা ছোট হয় তাহলে আমরা ধরে নিব যে এটা হাইড্রোলিক স্মুথ সারফেসে আছে। যদি 70-এর বড় হয় বা সমান হয় তাহলে এটা রাফ সারফেসে আছে। যদি এই দুটার মধ্যে থাকে তার মানে এটা কি ট্রানজিশন সারফেসে আছে। ঠিক আছে, সো এটার জন্য আমাদের আবার হচ্ছে গিয়ে এক্সাম্পল আছে। তো এক্সাম্পলটা হচ্ছে গিয়ে আমরা আজকে দেখবো না, আজকে আমাদের এটুকুই আমরা রাখতেছি। এক্সাম্পলটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো নেক্সট ক্লাস বলতে আমাদের হচ্ছে ফিজিক্যাল ক্লাস ইনশাল্লাহ নেক্সট উইকে আছে, সেখানে আমরা দেখবো। ঠিক আছে, আমার পার্টে হচ্ছে আমি এই, আচ্ছা এটা আমি আজকে দেখাই দিই তাহলে আমাদের শেষ হয়ে যাবে, এই আমার পার্টের অংশটুকু শেষ হয়ে যাবে আর কি, বাকিগুলো তো স্যার দেখাইছে আর দরকার হবে না। এখানে হচ্ছে কি আমরা একটা রেক্টেঙ্গুলার চ্যানেল নিচ্ছি, যে চ্যানেলে একটা স্লোপ আছে। স্লোপটা যদি কখনো পার্সেন্টেজে দেওয়া থাকে আমরা স্লোপটাকে অবশ্যই 100 দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা এস নট বের করব। যেহেতু চ্যানেলের উইডথ আছে 6 মিটার, তার মানে বি 6 মিটার, স্লোপ এস নট হচ্ছে আমার 0.25/100। চ্যানেলটা যেহেতু কনক্রিটের তৈরি তাহলে কনক্রিটের একটা আমার ইকুইভ্যালেন্ট সারফেস ইকুইভ্যালেন্ট রাফনেস আছে, সেটা হচ্ছে 2 মিলিমিটার। এটা যে ওয়াটার ক্যারি করছে তার ডেপথ হচ্ছে 0.5 মিটার। কম্পিউট দ্য মিন ভেলোসিটি অফ ফ্লো। এই যে এখানে আমি মিন ভেলোসিটি অফ ফ্লো বের করতে চাই, তাহলে আমি মিন ভেলোসিটি অফ ফ্লো নিব, কোনটা নিব? মিন ভেলোসিটি অফ ফ্লো এর জন্য আমার তো এই যে ভেলোসিটির সূত্র আছে হচ্ছে 3টা, কোনটা নিব? তাহলে প্রথম কাজ হবে আমার এই ইউ স্টার কে এস বাই নিউ এই রেশিওটা বের করা। তাহলে আমি ইউ স্টার যদি বের করতে চাই আমাকে কি করতে হবে? √g আর এস নট, যে ফর্মুলাটা আমরা অলরেডি ডেভেলপ করে আসলাম ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে, সেটা ইউজ করতে হবে। আর বের করতে চাইলে আমার এরিয়া বাই পেরিমিটার বের করতে হবে। যেহেতু এটা রেক্টেঙ্গুলার চ্যানেল, এরিয়া পেরিমিটার বের করা খুব কঠিন হবে না। এবার ইউ স্টার জানি আমি, তাহলে আমি ইউ স্টারের সাথে কেএস বের ইনটু করে তাকে যদি নিউ দিয়ে ডিভাইড করি, কাইনেমেটিক ভিসিসিটি অফ ওয়াটার দিয়ে ডিভাইড করি, তাহলে আমি এখান থেকে কিন্তু পেয়ে যাব যে রাফনেস হাইটটা কত বা রেশিওটা কত। এখানে আমরা দেখতেছি 205 আসছে, দ্যাট মিন্স এটা গ্রেটার দেন 70। দ্যাট মিন্স আমাদের যে বাউন্ডারিটা আছে সেটা কোন বাউন্ডারি, এখানে কোনটার মধ্যে আমরা পড়বো বলতো? বাউন্ডারিটা কোনটা হবে? কোন বাউন্ডারিটা হবে? আবার বলবেন? হ্যাঁ, হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারিটা হবে এখানে। ঠিক আছে, তাহলে রাফ বাউন্ডারির জন্য আমাদের যে ফর্মুলাটা আছে, তাহলে আমরা ভেলোসিটির ভ্যালু কত বের করতে পারবো না? বের করতে পারবো? হুম, তাহলে আমরা এখান থেকে মিন ভেলোসিটি কত সেটা বের করতে পারবো। তাহলে এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমি আমার পার্টে রাখতেছি, বাকি অংশটা হচ্ছে স্যার যেহেতু এগুলা দেখাইছে তো ওগুলা স্যারের পার্টে থাকুক। আর এই অঙ্কটার সিমিলার অঙ্ক আমি একটু বলে দিচ্ছি। আহ 4.12 এর এ যেটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা সূত্র ইউজ করতে পারবো। আচ্ছা এখানে একটু মিক্স আছে কি, এখানে হচ্ছে গিয়ে আমাদের সি এফ এন এগুলাও বের করতে বলা হয়েছে, তো ওইগুলো আমাদের দরকার নাই। আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে মিন ভেলোসিটি বের করব আর হচ্ছে ইউ স্টার বের করব। ঠিক আছে,
তো 4.12 এর এ আর বি এখানে যতটুকু আমার পার্টের মধ্যে কভার করতেছে হাইড্রোলিক্যালি স্মুথ না বা রাফ বাউন্ডারি বা ভেলোসিটি বের করা, সেই অংশটুকুই আমরা শুধুমাত্র করব, ঠিক আছে? কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? না ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখতেছি ক্লাসটা। আর তোমাদের যারা হচ্ছে গিয়ে আজকে প্রেজেন্ট ছিলা সবারই তো মনে হয় আইডি দিয়ে অ্যাড হয়েছে, তাই না? জি ম্যাডাম। নো ম্যাম, আইডি ম্যাম ছাড়া কেউ কি অ্যাড হয়েছে এখানে, এরকম আছে? জি ইয়েস ম্যাম। ম্যাম, আইডি ছাড়া না হয়েছে। থাকলে আমি এখানে কে আছে? ম্যাম মাহিম, আমার করা হচ্ছে C22 না ম্যাম। আচ্ছা, C22 নামে। Yes. আচ্ছা, ফাহিম আছে আইডি ছাড়া, আবিয়াস, ইলহাম আছে। ম্যাম তোমরা একটু সিফাত, তোমাদের সিফাত আছো, রিনেম করতে পারবা এখন? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, 1 মিনিট সময় দিলেই হবে। তাহলে একটু একটু তোমরা রিনেম করে ফেলো, তাহলে আমি হচ্ছে গিয়ে এক্সেল থেকে লিস্টটা পেয়ে যাবো, আলাদা করে তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া লাগবে না, ঠিক আছে? তাহলে আমাদের চ্যাপ্টার 4 এর আমার পার্টটা কিন্তু শেষ। আর চ্যাপ্টার 3 এর মোটামুটি সবারই শেষ, শুধুমাত্র যেই সেকশনে আমার নিউটন র্যাপসনটা বাকি আছে ওই মেথডটা আমরা দেখবো আলাদা করে। দেন আমরা হচ্ছে গিয়ে পরের চ্যাপ্টারে আর কি নেক্সট ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে? ম্যাম একটা ফাহিম তো হচ্ছে 006, এটা তো এখানে শো করছে। আর আর কি কোনো ফাহিম আছে? একটা ফাহিম, শুধুমাত্র ফাহিম দিয়ে তারপর 3-4টা ডট আছে, এটা কি আমি তো বলতে পারতেছি না। আছে ফাহিম, আরো আছে সি সেকশনে ফাহিম আছে। আচ্ছা, ম্যাম আমার ফোন অফ হয়ে যাবে ম্যাম, আমার আইডি একটু ইয়ে রাখেন ম্যাম। হ্যাঁ, কত আইডি, কত তোমার আইডি রিনেম করতে পারো নাই? 025 ম্যাম দেওয়াই আছে ম্যাপে। 025 জি দেয়া ম্যাম। থাকলে তো আছেই। আচ্ছা ঠিক আছে ম্যাম, যাদের মানে কিছুই ঠিক নাই নাই ম্যাম, শুধু অফ নাম, হয়ে যাবে। তাদের তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি, ঠিক আছে? ম্যাম ম্যাম বলো। ম্যাম আমার হ্যাঁ একটু বলো। লাস্ট টাইমে নেট ডিস্টার্ব হচ্ছিল, এজন্য অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। অ্যাটেন্ডেন্স আমি হচ্ছে গিয়ে এক্সেল থেকে নিয়ে নিবো, এখান থেকেই। সো আলাদা করে অ্যাটেন্ডেন্স আর ডাকি নাই আমি, ঠিক আছে? শুধুমাত্র যারা আইডি না লিখে নাম লিখছো তাদেরকে বলেছি নামটা রিনেম করে একটু আইডিটা লিখে দাও, তাহলে ওখানে আমার হচ্ছে গিয়ে আইডি লিখা আসবে আর কি, ঠিক আছে? মোটামুটি সবারই মনে হয় এখন আইডি আছে, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তাহলে আমি হচ্ছে গিয়ে ক্লাসটা এন্ড করতেছি, ঠিক আছে? ইব্রাহিম আসসালামু সিদ্দিকী, আলাইকুম। মাত্র আসছো ক্লাসে? হ্যাঁ, তোমার আইডি কোথায়, আইডি কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইখানে একটু মেসেজে একটু লিখে দাও, হ্যাঁ? তাহলে আমি পরে এখান থেকে তুলে নিব। আইডি 37। আর ইয়ে কত, ইব্রাহিম কত আইডি লিখছো, রিনেম করছো? ম্যাম ঠিক আছে, আইডি আমি 18। ক্লাসটা এন্ড। থ্যাংক ইউ এভরিওয়ান।